আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন নিষেধ হাউসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। নবম দশম শ্রেণী তোমাদের বাংলা প্রথম পত্রে যে বৃষ্টি কবিতা আছে, আজকে আমরা এই বৃষ্টি কবিতা নিয়ে আলোচনা করবো। আমরা আজকে বৃষ্টি কবিতাটাই পড়বো। দেখো, বৃষ্টি কবিতাটা কে লিখেছেন? ফররুখ আহমদ লিখেছেন। তোমরা এখানে এই যে ফররুখ আহমেদের যে আহমদ বানানটা, এই বানানটা একটু দেখে নিবে। পরীক্ষার হলে আহমদ বানানটা যেন আবার আহমেদ না হয়ে যায়, ঠিক আছে? আহমদ বানানটা যেন আহমেদ না হয়ে যায়, ঠিক আছে? সেটা দিয়ে একটু লক্ষ্য রাখবো। দেখো, এখানে আমরা কবি পরিচিতি কিছু সম্পর্কে একটু জানি। যদি আমাদের পরীক্ষায় কবির জন্ম এবং মৃত্যু সন্তান নিয়ে আসে না, কিন্তু অন্যান্য জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। যে এমসিকিউ তে যদি চলে আসে বা সৃজনশীলের ক এর মধ্যে যদি চলে আসে, আমরা যেন উত্তর করতে পারি। দেখো, কবি কত সালে জন্মগ্রহণ করেছেন? 1918 সালের 10 জুন মাগুরা জেলার মাঝ আইল গ্রামে জন্মগ্রহণ করেছেন। যদি প্রশ্ন আসে যে কোন কবি মাগুরা জেলার মাঝ আইল গ্রামে জন্মগ্রহণ করেছেন, সেখানে 4জন কবির নাম থাকবে। ও তুমি যদি এই কবি পরিচিতি একটু পড়ে যাও, তাহলে তুমি এখানে দিতে পারবে যে ফররুখ আহমদ এই গ্রামে জন্মগ্রহণ করেছেন। এজন্য তোমার একটু জানা দরকার আছে উনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? তারপর দেখো, তিনি কলকাতার রিপন কলেজ থেকে আইএ শেষ করেছেন, মানে ইন্টারমিডিয়েট পাস করেছেন। কোন কলেজ থেকে? কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাস করেছেন। তারপর তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শনে অনার্স এবং ইংরেজিতে অনার্সের ছাত্র ছিলেন। যদিও তিনি তার শিক্ষা জীবনটা শেষ করতে পারেন, শিক্ষা জীবনে শেষ করার আগে তিনি কর্মজীবনে চলে গিয়েছেন, হ্যাঁ, কর্মজীবন শুরু করেছেন। দেখো, 1947 থেকে 1972, 1947 থেকে 1972 সাল পর্যন্ত তিনি কোথায় ছিলেন? ঢাকা বেতার স্টাফে তিনি রাইটার হিসেবে কাজ করেছেন। এটা কিন্তু আহ খুবই কমন একটা লাইন, এই জন্য তোমার জানতে হবে যে 1947 থেকে 1972 সাল পর্যন্ত ঢাকা বেতার স্টাফে তিনি কি হিসাবে কাজ করেছেন? রাইটার পদে তিনি নিয়োজিত ছিলেন। এবং এখানে আরেকটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, ইসলামী আদর্শ ও ঐতিহ্য তাকে কাব্য সৃষ্টিতে প্রেরণা তৈরি করেছিলেন। কোন আদর্শে? ইসলামী আদর্শ ও ঐতিহ্যে। ইসলামী আদর্শ এবং ঐতিহ্য তাকে হচ্ছে কি, এই যে কাব্য লেখে, তার এই কবিতা লেখার, সেটা আমরা তাকে অনুপ্রাণিত করেছেন ইসলামী আদর্শ ও ঐতিহ্য। তারপর দেখো, ওনার উপাধি কি ছিল? আমার ফররুখ আহমেদের উপাধি আমাদের জানতে হবে। ওনার উপাধি ছিল মুসলিম রেনেসার কবি। ওনার উপাধি কি ছিল? মুসলিম রেনেসার কবি। আর ওনার এই কবিতা, এই বৃষ্টি কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের সেটা অবশ্যই জানতে হবে। যেহেতু আমাদের পরীক্ষার্থী প্রশ্ন থাকে যে এই গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া, এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া, এই জন্য আমাদের জানতে হবে যে মুহূর্তের কবিতা, মুহূর্তের কবিতা কাব্য থেকে তার এই বৃষ্টি কবিতাটি সংকলিত হয়েছে। আবারও বলছি, কোন কাব্যগ্রন্থ থেকে? মুহূর্তের কবিতা কাব্য থেকে তার এই বৃষ্টি কবিতাটি সংকলিত হয়েছে। এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন? 1974 সালে 19 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেছেন। ওকে, দেখো, আমরা এখন হচ্ছে যে বৃষ্টি যে কবিতাটা আছে, আমরা সেই কবিতাটা লাইন বাই লাইন অর্থ বোঝার চেষ্টা করব। দেখো, বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘনা। দেখো, বহু প্রতীক্ষিত বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি মানে কি জানো? এই যে বৃষ্টির আগে যে আমাদের গ্রীষ্ম আসে, এই গ্রীষ্মটা নদী নালা সব শুকিয়ে যায়, খাল বিল গুলো শুকিয়ে যায়, কৃষকের ধান ক্ষেত, কৃষকের ফসলগুলো, এই জমিটা তাদের কি হয় যে এত বেশি মানে গরমে তার ওই জমিটা ফেটে যায়, তার জমিটা কি চাষের আর উপযোগী থাকে না। তখন তখন কি হয়, কৃষক সহ সকল মানুষ একটা আকাঙ্ক্ষায় থাকে যে কখন বৃষ্টি হবে, কখন বর্ষা আসবে, বৃষ্টিতে তার হচ্ছে এই ফসলগুলো আবার নতুন সজীবতা ফিরে পাবে, ঠিক আছে? এবং হচ্ছে নদী নালাগুলো যে শুকিয়ে যায়, সে নদী নালাগুলো ফেটে যায়, সে নদী নালাগুলো চায় যে কখন আবার বর্ষা আসবে, বৃষ্টি আসবে, সেই বর্ষাতে সে আবার তার আগের রূপ ফিরে পাবে। এই যে একটা যে প্রতীক্ষিত একটা বৃষ্টির জন্য অপেক্ষা, সেই অপেক্ষার কথাই কবি বুঝাচ্ছিলেন যে বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘনা। দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় নাম কি? নদী পদ্মা এবং মেঘনা। এই পদ্মা মেঘনার কথা এই কবিতা আছে। দেখো, যদি তোমাদের কোন সৃজনশীলের ক অথবা হচ্ছে যে কোনো এমসিকিউ তে থাকে যে বৃষ্টি কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে,
তাহলে উত্তর পাবা কি পদ্মা মেঘনার। যদি বলা হয় যে বৃষ্টি কবিতায় কয়টি নদীর নাম বলা হয়েছে, বলবা কি পদ্মা এবং মেঘ, মানে দুইটি নদীর নাম বলা হয়েছে। দেখো বহুল প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনার, দুপাশে আবাদি। আবাদি মানে হচ্ছে কি যে ফসল করে আর কি, ঠিক আছে, যেগুলোতে চাষ করা হয়, এমন আবাদি গ্রাম আর কি। হ্যাঁ, এমন নদীর পদ্মা মেঘনা নদীর পাড়ের মধ্যে এমন কিছু গ্রাম আছে যেগুলোতে কি এবং কৃষকরা ফসল ফলায় বা কৃষকরা কি চাষ করে, ঠিক আছে। আবাদি গ্রাম, বৃষ্টি এলো পূবের হাওয়ায়। বৃষ্টি কোন হাওয়ায় এলো? পূবের হাওয়ায়। তাই বৃষ্টি কবিতায় বৃষ্টি কোন হাওয়ায় এলো? পূবের হাওয়ায়। ঠিক আছে, এগুলো আমাদের এমসিকিউ তে চলে আসতে পারে বা সৃজনশীলের পয়ের মধ্যে 1 নম্বরের উত্তরটা চলে আসতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা এগুলো ধরে ধরে আমরা শিখবো, যেন আমরা উত্তর আসলে উত্তরটাকে মিস না করি। ওকে, দেখো বিদগ্ধ আকাশ। বিদগ্ধ আকাশ মানে কি জানো? দগ্ধ মানে আমরা কি জানো? একদম পুড়ে ছাই হয়ে যাওয়া, মানে একদম বেশি পুড়ে যাওয়া, ঠিক আছে। এখন বিদগ্ধ আকাশ মানে কি? বিদগ্ধ আকাশ হচ্ছে যে এই আকাশ, মানে এই যে গ্রীষ্মকাল যে ছিল, এত বেশি রোদ ছিল, এত বেশি তাপ ছিল, যে আকাশটাও বিদগ্ধ হয়ে আছে। তারপর কি? মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। এখন দেখো মাঠ ঢেকে গেল কাজল ছায়ায় কি? দেখো এই যে আকাশ যে বিদগ্ধ হয়েছিল, এই যে জমিটা যে কৃষি গুলো কি ফেটে যাচ্ছিল, জমিগুলো ফেটে যাচ্ছিল, সেটা হঠাৎ করে যখন বৃষ্টি আসবে, বৃষ্টির একটা আভাস চলছে, ঠিক তখনই কি হয়ে গেল? কাজল ছায়া। ঠিক আছে, এটা হচ্ছে পুরা আকাশটা মেঘে যখন ঢেকে গেল, তখন জমিনের মধ্যে একটা কি, মানে একটা ছায়া পড়ে গেল, ঠিক আছে। এবার দেখো বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সাওয়া। এই সাওয়া মানে হচ্ছে যে আগমন করা, হ্যাঁ, বা হচ্ছে কি আগমন হওয়া, ঠিক আছে। এখন দেখো বিদ্যুৎ রূপসী পরি। বিদ্যুৎ রূপসী পরি কেন বলা হয়েছে এখানে? দেখো যখন মেঘ চমকায়, মেঘ চমকালে কি হয়? একটা হচ্ছে যে একটা আলো জ্বলে, লাইট, লাইট আকাশে লাইটের মতো জ্বলে, ঠিক আছে, একটা জ্বলে। মনে হচ্ছে কি এই লাইটটাকে, এই যে আহ, বিদ্যুৎ চমকাচ্ছিল, এই বিদ্যুৎ চমকানোটাকে কবি কিসের সাথে তুলনা করেছেন? পরীর সাথে তুলনা করেছেন। তাহলে একটা পরী, রূপসী পরী, ঠিক আছে, ওইটা দেখতে অবশ্যই সুন্দর। অতএব এই পরীর সাথেই কবি হচ্ছে যে এই যে আকাশের যে মেঘ চমকানো, বিজলি চমকানো, সেই বিজলি চমকানোকে তুলনা করেছেন। বলছে মেঘে মেঘে হয়েছে সাওয়ার। তাহলে কি এই বিদ্যুৎ রূপসী পরীটা কিভাবে সাওয়ার হয়েছে? মেঘে মেঘে। এই যে মেঘে যখন কি হয়, বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ মেঘের আভাস বা মেঘের কারণেই হচ্ছে বিদ্যুৎ। যখন আকাশে রৌদ্র থাকে তখন কি বিদ্যুৎ চমকায়? চমকায় না। যখন বৃষ্টির একটা আভাস বা মেঘের একটা আভাস আসছে, ঠিক তখনই কি বিদ্যুৎ চমকায়। আর যখন সেই বিদ্যুৎ চমকায় তখনই কি কবি রূপসী পরীকে দেখতে পাচ্ছেন। মানে ওই বিদ্যুৎ চমকানোকে কিসের সাথে হচ্ছে যে এই রূপসী পরীর সাথে তুলনা করেছেন। তারপর দেখো দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে দেখে তা। দিক দিগন্তের মানে হচ্ছে যে প্রান্তরে প্রান্তরে, এরপরে হচ্ছে কি চারোদিকে, ঠিক আছে, কিসের আভা দেখা যাচ্ছে? আভা হচ্ছে কি যে বৃষ্টি যে আসবে, যে মেঘ আসবে, একটা আভা। দেখো বৃষ্টি যখন আসে, মেঘ আসার, এই বৃষ্টি আসার পুরো মুহূর্তে পুরো আকাশটা কালো ছায়ায় ঢেকে যায়। তারপর সব দিক থেকে একটা মেঘের একটা গর্জন শোনা যায়, বিদ্যুৎ চমকাতে থাকে আকাশে। একটা যে বৃষ্টি আসার আগে যে একটা ওয়েদার থাকে, খুব সুন্দর, তাই না? ওকে, সেটাই বলছে যে এর আগে কি তার আভা দেখা যাচ্ছে, ঠিক আছে। বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়। দেখো অরণ্য মানে হচ্ছে কি বন, কেয়া হচ্ছে কি ফুল, আর শিহরায় মানে হচ্ছে কি সে হচ্ছে যে মনে করো যে প্রস্ফুলিত হবে, আনন্দিত, মানে সে অন্যরকম একটা রূপ ফিরে পাচ্ছে। তো বলতেছে কি এই যে বর্ষণ মুখর দিনে, এই যে বৃষ্টি যখন আসবে, যে বর্ষার যে কালটা, যে বর্ষার যে ঋতুটা, সে বর্ষার দিনে যে বাগানের যে কেয়া ফুল আছে বা যে ফুলগুলো আছে, সেগুলো কি শিহরায়, ঠিক আছে, মানে নতুন একটা জীবন পাচ্ছে বা হচ্ছে তারাও সেই ফুলগুলো কি আনন্দিত। ওকে, রৌদ্রে দগ্ধ ধান ক্ষেত। কিসে দগ্ধ ধান ক্ষেত? রৌদ্রে দগ্ধ ধান ক্ষেত, মানে ধান ক্ষেতটা হচ্ছে কি রৌদ্র ধান ক্ষেতটা পুড়ে গেছে। ধান ক্ষেতটা এত বেশি, ধান ক্ষেত শুকিয়ে গেছে, ধান ক্ষেত ওই মাটিটাও কি চাষের জন্য উপযোগী না, একদম শুকিয়ে ফেটে গেছে। কৃষক চাচ্ছে যে কখন বৃষ্টি আসবে, সে চাষ ঠিক মতো কন্টিনিউ করবে। দেন ধান ক্ষেতটাও, সে ধান ক্ষেতটাও কি চাচ্ছে যে বৃষ্টি আসুক, আমি বৃষ্টিকে কি করবো? গ্রহণ করব। কারণ বৃষ্টির জন্য আমি যে জমিতে আমি বেঁচে আছি, সেই জমিটা কি হচ্ছে? শুকিয়ে গেছে। বৃষ্টির প্রয়োজন, তখন কি মাত্র শীতল হবে, ঠান্ডা হবে, মাটিগুলা উর্বর হবে, নরম হবে, তখন সেই ফসলগুলো আবার তাদের সজীবতা ফিরে পাবে।
ফসলগুলো কি নতুন করে তারা বেঁচে উঠবে। ওকে, আজ তার স্পর্শ পেতে চায়। তাহলে ধান ক্ষেত কি এই বৃষ্টির কার স্পর্শ পেতে চায়? বৃষ্টির স্পর্শ পেতে চায়, তোমার না আমার না, বৃষ্টির স্পর্শ পেতে চায়। ওকে, দেখো নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। দেখো এই যে নদীর পানিগুলো শুকিয়ে গেছে, নদীর পানিগুলো শুকিয়ে গিয়ে নদীর পাশ যে খাল বিল গুলো শুকিয়ে যে ফাটল তৈরি হয়েছে, সেই নদীগুলো অপেক্ষা থাকে যে কখন বৃষ্টি আসবে। কারণ কি নদী পানি ছাড়া পূর্ণ না, অপূর্ণ হয়ে যায়। খাল বিল গুলো কি, খাল বিল তো পানির জন্যই, ঠিক না? এবং খাল বিল যদি শুকিয়ে যায় তাহলে কি খাল বিলের কোনো মূল্য আছে? ভালো লাগবে? লাগবে না। অথচ সেই নদী, খাল বিল, পুকুর সবকিছু কি যে বৃষ্টিতে তারা কি আবার তাদের সেই পূর্ণতা ফিরে পায়। তারা হচ্ছে কি এই যে প্রাণের জোয়ার, মানে তাদের এই যে আনন্দ, সে আনন্দটা তারা আবার পেতে চায় কিসের মাধ্যমে? বৃষ্টির মাধ্যমে। তারপর দেখো বৃদ্ধ ভিখারি, যে তার হচ্ছে কি তার হাতের মধ্যে কি হয়েছে, যেমন মনে করছে সে অসুস্থ বৃদ্ধ ভিখারি, তার এই হাতে যে রগগুলো বুঝে যাচ্ছে, ঠিক আছে, এমন তার হাতের রগগুলো কি উঠে গেছে, এমন কি রুক্ষ মাঠ। তার এই হচ্ছে যে এই মাঠকে সে একজন অসুস্থ ভিখারির সাথে তুলনা করেছেন, যে একজন অসুস্থ ভিখারি যে হচ্ছে রগগুলো উঠে গেছে, রগগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক যে মাঠটা এত বেশি শুকিয়ে গেছে যে মাঠের একই বেহাল অবস্থা। তুমি দেখো আসমান শুনে সেই বর্ষণের সুর, তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। দেখো তৃষিত বনের সাথে, এই বন, জমি, নদী, নালা সবকিছু কি তৃষ্ণার্ত হয়ে আছে। কিসের জন্য? বৃষ্টির জন্য সেই বনগুলো কি তৃষ্ণার্ত হয়ে আছে। সেগুলোর সাথে কি হচ্ছে? তৃষাতপ্ত মন। যে আমরা যে মানুষের যে মনগুলো, আমাদের যে মনের মধ্যে কি আমাদের বৃষ্টি আসবে একটা আকাঙ্ক্ষা, যে বর্ষার যে বৃষ্টি আসার যে আগ মুহূর্তটা, সেটা আমাদের কাছে কি খুবই সুন্দর, খুব সুন্দর একটা ওয়েদার, ঠিক আছে। তো সে আমাদের মনটাও কি সেই বৃষ্টির জন্য তৃষাতপ্ত হয়ে আছে। দেখো পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর। এটা হচ্ছে কি যখন বৃষ্টিটা আসে তখন আমরা জানালার পাশে বলো বা দরজার পাশে বলো, ব্যালকনিতে বলো, আমরা হচ্ছে যে বাহিরে মাঠের ছাদে বিভিন্ন জায়গায় আমরা গিয়ে আমরা একটা হচ্ছে যে খুব বিলাস করি আমরা, ঠিক আছে, বৃষ্টি বিলাস করি। আমরা হচ্ছে এই সেই সময়টাতে আমরা চাই যে আমরা বহু সেই প্রান্তরে বন্ধুর আমরা অনেক দূরে আমরা চলে যাব। আর তখন আমাদের ইমাজিনেশনটা থাকে আমরা যে বৃষ্টিতে ভিজছি এটা নিয়ে না, আমাদের অনেক দূর দূরান্তে অনেক কিছু বিভিন্ন জিনিস আমাদের ইমাজিনেশন থাকে, ঠিক আছে, সেটাই বলছে। তারপর দেখো যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন। দেখো তোমার যে অতীতের স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো এই দেখো আমাদের অতীতের যে স্মৃতিগুলো এক জায়গায় পড়ে আছে, কোথায় পড়ে আছে? নিঃসঙ্গ নির্জনে। মানে এক কথা হচ্ছে অতীতের স্মৃতিগুলো যে নির্জনে পড়ে আছে, তুমি সেই অতীতের কথাগুলো, তোমার কথাগুলো তুমি স্মরণ করতে হবে, আর অন্য কেউ স্মরণ করবে না। ঠিক তুমি যখন বৃষ্টিতে ভিজো, বৃষ্টি বিলাস করো, তখন এক আনন্দে তুমি মেতে উঠে তুমি তোমার সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ো, বা কিছু কিছু স্মৃতির কথা মনে পড়ে, যে স্মৃতিগুলো কি সেই বৃষ্টির মুহূর্তে তোমার মনে পড়াটা খুবই প্রয়োজন। তুমি সেই স্মৃতিগুলো তুমি মনে করো, আর তুমি কি বৃষ্টি বিলাস করো, তোমার মনে চায় তুমি দূর দূরান্তে খুব প্রান্তরে চলে যেতে, এমন জায়গায় নির্জনে, যেখানে হচ্ছে কি তুমি তোমার স্মৃতিগুলো ভাবতে পারতেছো। মানে এক কথা হচ্ছে তোমার স্মৃতি তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। ওকে, তারপর দেখো সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেঘুর। তুমি এক কথা হচ্ছে তুমি যে এই যে তোমার ইমাজিনেশনটা তোমাকে অনেক দূরে নিয়ে গেছে, তুমি যে অনেক দূরে গিয়ে হচ্ছে তুমি এই তোমার যে স্মৃতিচারণ করতেছো, অতীতের কোনো একটা কাহিনী বা অতীতের কোনো কিছু তোমার খুব সুন্দর মুহূর্ত গুলো যে তুমি স্মৃতিচারণ করতেছো, সেইখানে এখন কি হচ্ছে? বৃষ্টি মেদুর হচ্ছে, ঠিক আছে, বিষণ্ণ মেদুর। সেই বৃষ্টিতে তোমার হচ্ছে সেই সময়টা তোমার কি খুব প্রাণবন্ত হচ্ছে। এটাই তোমার কবি আসলে সারাংশ হচ্ছে কি, যে তুমি এই কবি বৃষ্টির মাধ্যমে হচ্ছে যে কৃষক যেমন বৃষ্টি খুঁজতেছে, প্রতীক্ষিত বৃষ্টি অপেক্ষায় এরপর হচ্ছে কৃষি জমিগুলো, বাগান, গাছপালা, নদী নালা সবকিছু, তেমনি মানুষও কি সে বৃষ্টির জন্য অপেক্ষায়। যে আমরা শব্দে শব্দে যে লাইন লাইনে যে আমরা অর্থটা পড়েছি, আমরা এই লাইনটা অনুধাবন করব, এইখান থেকে আমাদের প্রশ্ন থাকবে। আমরা যদি কবিতাটা ভালো করে বুঝতে পারি, আমরা যদি কবিতার লাইন বাই লাইন আমরা অর্থটা বুঝতে পারি, এটা ভাবার অর্থটা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা এখান থেকে সৃজনশীল, যে আমাদেরকে যদি 2 লাইন উঠিয়ে দিয়ে বলে এই লাইনগুলো কি ভাবার্থ কি, বা হচ্ছে এই লাইনের তাৎপর্য কি, বা এই লাইন দ্বারা কবি কি বুঝিয়েছেন, আমরা সেই উত্তরগুলো করতে পারবো। অতএব তোমরা কবিতাটা ভালো করে এই অর্থগুলো পড়ে যাও, বুঝে যাও, ইনশাআল্লাহ। ধন্যবাদ।